আকাশটা যেন সেদিন ভীষণ ভারী হয়ে নেমে এসেছিল। বিকেলের রোদ মেঘের আড়ালে লুকিয়ে গিয়ে চারপাশে এক অদ্ভুত ধূসরতা ছড়িয়ে দিয়েছিল। রাজু বাসের জানালার বাইরে তাকিয়েছিল। গ্রামের কাঁচা রাস্তার ধুলো উড়ে এসে গায়ে পড়ছিল। দীর্ঘ প্রায় 7 বছর পর সে আবার ফিরে আসছে তার পূর্বপুরুষদের গ্রামে মহেশপুরে। শহরের কোলাহল থেকে পালিয়ে আসার পেছনে মূল কারণ ছিল তার ভেতরের এক অজানা টান। দাদুর পুরনো বাড়ি এখন প্রায় ভেঙে পড়েছে, তবুও সেই বাড়ির প্রতি রাজুর অদ্ভুত টান আছে। দাদুর মৃত্যুর পর আর কেউ ওই বাড়িতে থাকতো না। বাবা মা শহরেই থাকেন, ওনারা আর গ্রামে ফিরতে চান না। কিন্তু রাজুর ভেতরে যেন এক ধরনের ডাক বাজছিল, যেন কেউ অদৃশ্যভাবে ডেকে নিচ্ছে তাকে মহেশপুরে। বাসটা থেমে গেল বাজারের মোড়ে। রাজু নেমে এলো। পা রাখতেই মাটির গন্ধে বুকটা ভরে গেল। চারপাশে টিপটিপ শব্দে কাক ডাকছিল, বাতাসে কাঁচা ধানের ঘ্রাণ, কিন্তু সেই সাথেই কোথায় যেন একটা চাপা অস্বস্তি লুকিয়ে আছে। রাজুকে দেখে কয়েকজন স্থানীয় মানুষ এগিয়ে এলো। ওরে, এ যে রাজু না? রাজু চমকে তাকালো। বৃদ্ধ কৃষ্ণদা, যিনি একসময় রাজুর দাদুর জমি দেখাশোনা করতেন। হ্যাঁ দা, আমি রাজু। কতদিন পর এলাম, চিনতে পারলেন? চিনব না কেন, তুই একেবারে তোর দাদুর মতন হয়েছিস। কৃষ্ণদার চোখে এক অদ্ভুত মায়া, কিন্তু সাথে এক ধরনের আতঙ্কও খেলে গেল। রাজু সেটা খেয়াল করল। দা, বাড়িটা কেমন আছে? কৃষ্ণদা একটু ইতস্তত করে বলল, বাড়ি আছে, কিন্তু ওই বাড়ি এখন আর মানুষের বসবাসের মতো নেই রে। ওখানে রাত কাটানো মানে সবাই ভয় পায়। রাজু হেসে উড়িয়ে দিল, ভূতের ভয় নাকি? কৃষ্ণদা চুপ করে গেল, চোখ নামিয়ে মাটির দিকে তাকালো। রাজুর মনে কৌতূহল বাড়ল। সন্ধ্যা নামার আগেই রাজু পৌঁছে গেল দাদুর সেই পুরনো জমিদার বাড়িতে। বিশাল অট্টালিকা, লোহার গেট মরিচা পড়া। ভিতরে ঢুকতেই বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। বড় উঠান, ভাঙা বারান্দা, দেয়ালে শ্যাওলা জমে গেছে। জানালার কাঁচ ভাঙা, কোথাও কোথাও খসে পড়েছে সিমেন্ট। ঘরের ভেতরে ঢুকতেই রাজুর বুকটা ধক করে উঠল। ঘন অন্ধকার, মাকড়সার জাল, আর ভেতরে যেন অনেক দিন কেউ শ্বাস নেয়নি এমন এক গুমোট বাতাস। কিন্তু অদ্ভুতভাবে রাজুর ভয় লাগল না, বরং মনে হলো কেউ যেন ওর জন্য অপেক্ষা করছে। হঠাৎ মাথার ওপরে ঠক করে শব্দ হলো। রাজু টর্চ চালিয়ে তাকাল। ছাদের কোণে ছায়ার মতো কিছু নড়ল, কিন্তু চোখের পলক ফেলতেই সেটা নেই। হ্যালো, কেউ আছেন? রাজু ডেকে উঠল। শুধু প্রতিধ্বনি ফিরে এলো, আছেন, আছেন, আছেন। রাজুর বুক কেঁপে উঠল, কিন্তু সে সাহস করে বারান্দার দিকেই এগোলো। রাতে কৃষ্ণদা খাবার দিয়ে গেল। সাথে এলো মেহেরুন, রাজুর শৈশবের বান্ধবী। লম্বা সময় পর দেখা। মেহেরুন এখনও সেই আগের মতো প্রাণবন্ত, তবে চোখে এক ধরনের চাপা ভয়। রাজু, তুই একা এখানে থাকবি? এটা তো ঠিক না। কেন? আমি ভয় পাই না। ভয় পাওয়া না পাওয়ার কথা নয়, এই বাড়ি অভিশপ্ত। রাজু অবাক হয়ে তাকাল। অভিশপ্ত? মেহেরুন মাথা নিচু করল। এ বাড়িতে অনেক আগেই একটা মেয়ে মারা গিয়েছিল। নাম ছিল নন্দিতা। ওর মৃত্যুটা ছিল ভীষণ করুণ। গ্রাম জুড়ে গল্প আছে, ওর আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। রাজু হেসে উঠল। তোরা আজও এসব ভূতের গল্পে বিশ্বাস করিস, ওসব কিচ্ছু না। কিন্তু মেহেরুনের চোখের ভয়ের ছাপ রাজুকে কাঁপিয়ে দিল। রাত গভীর হল, আকাশে চাঁদ উঠে পড়েছে। রাজু বিছানায় শুয়ে আছে। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ জানালার বাইরে ঠক 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 শব্দ হলো, যেন কেউ কাঠের দরজায় ঠক ঠক করছে। রাজু উঠে গিয়ে জানালা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু হাওয়ার ঝাপটা এসে ঘর কাঁপিয়ে দিল। সে আবার শুতে গেল। মিনিট কয়েক পরেই আবার শুনল, রাজু, রাজু। কান পেতে শুনল, কণ্ঠটা মেয়েদের, নরম কিন্তু ভীষণ বেদনার্থ। রাজু উঠে টর্চ নিয়ে বারান্দায় বেরোল। চারপাশে চাঁদের আলো ফ্যাকাশে হয়ে ছড়াচ্ছে। হঠাৎ চোখে পড়ল, দূরে পুরনো কুয়োর পাশে সাদা পোশাকে এক মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। চুল খোলা, মুখ দেখা যাচ্ছে না। রাজুর বুক কেঁপে উঠল। সে ডাকতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। ঠিক তখনই টর্চের আলো নিভে গেল।
চারপাশে শুধু অন্ধকার আর বাতাসের হাহাকার। সকালের আলো ভাঙতেই রাজুর ঘুম ভাঙল। সারা রাত অদ্ভুত শব্দে ফিসফিসে কণ্ঠে ঘুম একদম ভাঙাচোরা হয়ে গিয়েছিল। সকালে উঠে বারান্দায় গিয়ে দাঁড়াতেই চোখ আটকে গেল কুয়োর দিকে। আগের রাতের সেই মেয়েটির ছায়া মনে পড়তেই বুকটা কেঁপে উঠল। রাজু নিজের মনকে শক্ত করল, না, এসব হ্যালুসিনেশন। এতদিন শহরে থেকে হঠাৎ ফাঁকা গ্রামে এসে মানুষের মনে এরকম ভুল ধারণা তৈরি হতে পারে। কিন্তু মনের ভেতরের ভয়টাকে চাপা দিতে পারল না। সকালে কৃষ্ণদা আবার এলো। রাজু তাকে সরাসরি প্রশ্ন করে ফেলল, দা, নন্দিতা নামে একটা মেয়ের কথা মেহেরুন বলছিল, আসলেই কি এমন কেউ ছিল? কৃষ্ণদা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, ছিল রে, তোর দাদুর সময়ে। রাজু অবাক হল, মানে দাদুর সঙ্গে সম্পর্ক কি? কৃষ্ণদা নিঃশ্বাস ছাড়ল। নন্দিতা ছিল এই বাড়ির জমিদার মেয়েদের মধ্যে একজন, সুন্দরী, শিক্ষিতা, কিন্তু ওর ভাগ্যে নাকি ছিল শুধু অন্ধকার। শোন, তুই যদি সত্যিটা জানতে চাস তবে বুঝবি কেন এ বাড়িকে সবাই অভিশপ্ত বলে। কৃষ্ণদা জানালো, বছর 50 আগে এই গ্রামে জমিদার প্রতাপচন্দ্রের রাজত্ব ছিল। তার একমাত্র মেয়ে ছিল নন্দিতা। তার সৌন্দর্যে গ্রাম কাঁপত। কিন্তু প্রতাপচন্দ্র ছিলেন লোভী ও নিষ্ঠুর মানুষ। গ্রামের মানুষকে শোষণ করতেন, করের নামে নিঃস্ব করতেন। নন্দিতা এসব অন্যায় সহ্য করতে পারত না। সে বাবার বিরুদ্ধেও মুখ খুলত। একবার নাকি গ্রামের এক যুবক কৃষকের প্রেমে পড়ে যায়। প্রতাপচন্দ্র এ কথা জানতে পেরে রাগে অগ্নিশর্মা হন। রাতের অন্ধকারে একদিন সেই কৃষককে হত্যা করা হয়, আর নন্দিতাকে তালাবদ্ধ করে রাখা হয় এ বাড়িরই এক অন্ধকার ঘরে। কয়েকদিন পর এক ঝড়ের রাতে সেই ঘর থেকেই তার মৃতদেহ পাওয়া যায়। কারো মতে সে আত্মহত্যা করেছিল, কারো মতে তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। রাতের অন্ধকারে কান্নার শব্দ, সাদা পোশাকে মেয়ের ছায়া, কুয়োর পাশে দাঁড়িয়ে থাকা এক মূর্তি, এসব কাহিনী গ্রামের মানুষদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। রাজুর শরীর শিউরে উঠল। মানে এ বাড়িতে আমি যে মেয়েটিকে দেখেছি সেই হয়তো? কৃষ্ণদা মাথা নাড়ল, হ্যাঁ, এ বাড়ি আসলে ওর রক্তে ভেজা। বিকেলে মেহরুন আবার এল। তার হাতে কিছু খাবার, কিন্তু চোখে মুখে দুশ্চিন্তা। রাজু, আমি তোর জন্য ভয় পাচ্ছি, তুই এ বাড়িতে বেশি দিন থাকিস না। রাজু হেসে বলল, তুই এখনো ভূতটুত এসব বিশ্বাস করিস? এসব কেবল মানুষের মন গড়া। আমি ভেবেছি এখানে থেকে বাড়িটা সংস্কার করব, হয়তো আবার নতুন করে প্রাণ ফিরে পাবে এই অট্টালিকা। মেহরুন চুপ করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আসতে বলল, তুই যেদিন বুঝবি সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। সেদিন রাতে রাজু ঘুমোতে গেল অনেক দেরি করে। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ঘরের ভেতরে ঠান্ডা বাতাস বইতে লাগল। জানালা দরজা সব বন্ধ, তবু মনে হলো যেন কেউ শ্বাস নিচ্ছে তার পাশে। একসময় হঠাৎ শুনল, রাজু। রাজু উঠে বসল। অন্ধকারের ভেতর থেকে সাদা ছায়া বেরিয়ে এলো, ধীরে ধীরে কাছে আসছে। চুল খোলা, মুখ ঢাকা। রাজুর গলা শুকিয়ে গেল। সে টর্চ ধরল, কিন্তু টর্চ একেবারেই কাজ করল না। ছায়াটা ফিসফিস করে বলল, আমাকে মুক্তি দে, আমি চাই শান্তি। রাজু কেঁপে উঠল। এবার সে স্পষ্ট বুঝতে পারল এটা কোনো কল্পনা নয়, সত্যি এক আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। ছায়াটা হঠাৎ করে তার দিকে হাত বাড়াল। রাজুর মনে হলো বরফের মতো ঠান্ডা হাওয়া গায়ে ছুঁয়ে গেল। বুকটা ভারী হয়ে এলো, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে যেন। ঠিক তখনই বাইরে থেকে মেহরুনের ডাক শোনা গেল, রাজু, রাজু, দরজা খোল। আতঙ্কিত হয়ে রাজু দৌড়ে গিয়ে দরজা খুলতেই দৃশ্যটা মিলিয়ে গেল। ঘর আবার ফাঁকা হয়ে গেল। মেহরুন ভেতরে ঢুকেই অবাক হয়ে তাকাল। রাজুর শরীর কাঁপছে, চোখ ফ্যাকাশে। তুই কিছু দেখেছিস, তাই না? রাজু কোনো উত্তর দিতে পারল না, শুধু একটুখানি ফিসফিস করে বলল, ও ছিল নন্দিতা। ভোরবেলা হঠাৎ মোরগের ডাক আর গ্রামের কুয়াশা ভেদ করা ঠান্ডা বাতাসে রাজুর ঘুম ভাঙল। রাতের ভয়ঙ্কর ঘটনার পর তার শরীর ভারী লাগছিল, তবুও সে নিজের সাহস হারাতে চাইল না। সে উঠেই বারান্দায় গিয়ে দাঁড়াল। তখনই তার চোখ আটকে গেল পুরনো কুয়ার দিকে।
কাল রাতে যে ছায়াটা সেখানে দাঁড়িয়েছিল, আজ সকালে কুয়োর পাশে অদ্ভুত নীরবতা। রাজুর মনে হলো কুয়াটা যেন তাকে ডাকছে। সকালে রাজু বাজারে গেল। গ্রামের চায়ের দোকানে কয়েকজন বয়স্ক মানুষ বসে গল্প করছিল। রাজুকে দেখে হঠাৎ তারা চুপ করে গেল। রাজু এগিয়ে গিয়ে বলল, চাচারা, এই বাড়ি নিয়ে সবাই এত ভয় পায় কেন? এক বৃদ্ধ হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কাঁপুন লুকানো ছিল। কারণ এই কুয়োটা শুধু পানি রাখে না বাবা, ওখানে লাশের ইতিহাস ডুবে আছে। রাজু কেঁপে উঠল। মানে? অন্য একজন বলল, শুধু নন্দিতা নয়, এই কুয়োর ভেতর বহু বছর ধরে অনেক মানুষের মৃত্যু হয়েছে, কেউ দুর্ঘটনায়, কেউ রহস্যময়ভাবে। বিশ্বাস করা হয় প্রতাপচন্দ্র তার অত্যাচারের শিকারদের লাশও ফেলত ওই কুয়োয়, তাই এটাকে অভিশপ্ত বলা হয়। রাজুর মনে শিহরণ জাগল। তার মনে হলো সত্যিই কিছু একটা আছে যেটা গ্রামের মানুষরা ভয় পেয়ে আড়াল করে রাখছে। সন্ধ্যায় মেহেরুন রাজুর কাছে এলো, হাটে খাবারের ঝুড়ি, কিন্তু মুখটা কেমন ফ্যাকাশে। রাজু, তুই আবার কুয়োর কাছে গেছিলি তাই না? রাজু অবাক হলো, কিভাবে বুঝলি? তোর চোখ বলছে সব। আমি তোকে বলেছি ও জায়গার কাছে যাস না। নন্দিতা শুধু এক আত্মা নয়, সে প্রতিশোধের আগুনে জ্বলছে। তুই যদি বেশি কাছে যাস, তোর ওপরও বিপদ নেমে আসবে। রাজু চুপ করে গেল, কিন্তু ভেতরে ভেতরে একটা কৌতূহল আরও জোরে মাথা তুলল। সেই রাতে আবার চারদিক নীরব হয়ে এলো। বাতাসের শব্দ থেমে গিয়ে যেন এক অজানা অন্ধকার গ্রাস করল চারপাশ। হঠাৎ রাজুর কানে ভেসে এলো, রাজু, রাজু, কুয়ার কাছে আয়। রাজু উঠে দাঁড়ালো, যেন এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। দরজা খুলে উঠোন পার হয়ে সে পৌঁছে গেল কুয়ার ধারে। চাঁদের আলোয় কুয়োটা ভৌতিক লাগছিল, পানি কালো অন্ধকারে ঢেকে আছে। হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা সাদা হাত বেরিয়ে এলো। রাজুর বুক ধক করে উঠল। সেই হাত যেন তাকে ডাকছে। আরেকটু পর কুয়োর কিনালায় দাঁড়িয়ে গেল সেই মেয়েটি, সাদা শাড়ি, খোলা চুল, মুখে বেদনার ছাপ। সে ধীরে ধীরে বলল, আমাকে মুক্তি দে, আমার মৃত্যু বৃথা যায়নি, আমাকে অন্ধকারে ডুবিয়ে রেখেছে ওরা। রাজু, শুধু তুই আমাকে মুক্তি দিতে পারিস। রাজু কাঁপা গলায় বলল, আমি কিভাবে সাহায্য করব? মেয়েটির চোখে হঠাৎ রক্তের মতো লাল আভা জ্বলে উঠল। প্রতাপচন্দ্রের রক্তধারাই আমার অভিশাপ ভাঙবে। রাজুর শরীর কেঁপে উঠল। মানে, প্রতাপচন্দ্র তো বহুদিন আগেই মারা গেছে। ছায়াটা শুধু হেসে উঠল। সেই হাসি ছিল হাহাকারের মতো। তার রক্ত আজও বেঁচে আছে। তাকে খুঁজে বের করো, না হলে তোমাকেও আমি ছাড়ব না। এ কথার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস ঝড়ের মতো বইতে লাগল। কুয়োর পানি ফেনিয়ে উঠল। রাজু দৌড়ে ঘরে ফিরে গেল। সারা রাত রাজু ঘুমোতে পারল না। মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো সেই কথা। প্রতাপচন্দ্রের রক্তধারা মানে কি? প্রতাপচন্দ্রের বংশধরের ওপরই কি নন্দিতার প্রতিশোধ? আর যদি তাই হয়, তবে এ গ্রামে কি এখনও সেই রক্তের উত্তরসূরি আছে? রাজুর ভেতরে ভয় আর কৌতূহল একসাথে দানা বাঁধতে লাগল। ভোরবেলা রাজুর চোখ লালচে। রাতভর সে ঘুমোতে পারেনি। মনের ভেতর বারবার ভেসে উঠছিল সেই বাক্যটা, প্রতাপচন্দ্রের রক্তধারা। সে ঠিক করল আজই তাকে এ ব্যাপারে খোঁজ খবর করতে হবে। রাজু বাজারে গিয়ে গ্রামের স্কুলের পুরনো শিক্ষক মধুসূদন স্যারের কাছে গেল। এই মানুষটা গ্রামের ইতিহাসের হাঁটতে থাকা বই। রাজু বিনীতভাবে বলল, স্যার, আমি প্রতাপচন্দ্র জমিদার আর তার পরিবারের বিষয়ে কিছু জানতে চাই। স্যার একটু চমকে তাকালেন। ওসব জানতে চাস কেন? ব্যক্তিগত কারণ। স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, প্রতাপচন্দ্রের মৃত্যুর পর তার পরিবার পুরোপুরি ভেঙে পড়ে। ছেলেরা কেউ গ্রাম ছেড়ে চলে যায়, কেউ মারা যায়, কিন্তু শোনা যায় তার এক নাতি এখনও এ গ্রামের কোথাও আছে। তবে সে তার পরিচয় লুকিয়ে বেঁচে আছে, কারণ মানুষ আজও প্রতাপচন্দ্রকে ঘৃণা করে। রাজুর বুক ধক করে উঠল। মানে, এখনও প্রতাপচন্দ্রের রক্তধারা বেঁচে আছে? স্যার মাথা নাড়লেন। হ্যাঁ, কিন্তু কে সেটা কেউ নিশ্চিত জানে না। সন্ধ্যায় রাজু কৃষ্ণদাকে ধরে বসল। দা, তুমি নিশ্চয় কিছু জানো। প্রতাপচন্দ্রের উত্তরসূরি কে? কৃষ্ণদা ভয়ার্ত চোখে তাকাল।
রাজু, এসব কথা বলবি না, ওটা ভীষণ অশুভ, তোর জানার দরকার নেই। আমার জানতেই হবে দা, নন্দিতা আমাকে বলেছে শুধু ওই রক্তধারাই তাকে মুক্তি দিতে পারবে। কৃষ্ণদার হাত কাঁপতে লাগল। তুই নন্দিতাকে দেখেছিস? রাজু মাথা নাড়ল। কৃষ্ণদা ভয়ে কাঁপা গলায় বলল, তাহলে শোন, প্রতাপচন্দ্রের নাতির নাম ছিল গোপাল। লোকজন বলে তার ছেলেপুলে এখনও এই গ্রামেই আছে, তবে তারা নিজেদের পরিচয় গোপন করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে। রাজু বিস্মিত হল। মানে, আমি যদি খুঁজি তবে নিশ্চয়ই খুঁজে পাব? কৃষ্ণদা ভ্রু কুঁচকে তাকাল। কিন্তু সাবধান, প্রতাপচন্দ্রের রক্ত মানেই অশুভ শক্তি, হয়তো তারা নিজেরাও অভিশপ্ত। রাতে মেহেরুন রাজুর কাছে এলো, কিন্তু তার চেহারায় আজ অন্য রকম কিছু, চোখে চাপা আতঙ্ক। রাজু, তুই এসব খুঁজতে খুঁজতে এমন এক গহ্বরে চলে যাচ্ছিস যেখান থেকে হয়তো আর ফিরতে পারবি না। রাজু জিজ্ঞাসা করল, তুই কি কিছু জানিস মেহেরুন? মেহেরুন একটু থেমে বলল, আমি শুধু জানি প্রতাপচন্দ্রের রক্তধারার লোকেরা আজও বেঁচে আছে, কিন্তু তাদের ছায়া খুব অন্ধকার। আমি ভয় পাচ্ছি তুই যদি সত্যিটা জানিস তবে সেটা হয়তো তোকে গ্রাস করে নেবে। রাজু অবাক হয়ে তাকালো মেহেরুনের দিকে। মানে, তুই এত ভয়ের সঙ্গে কথা বলছিস কেন? মেহেরুন উত্তর দিল না, শুধু তার চোখে অদ্ভুত এক ঝিলিক দেখা গেল। সেই রাতে আবারও রাজুকে ডাকল সেই কণ্ঠ, রাজু, তাড়াতাড়ি খুঁজে বের কর, আমার মুক্তি ওর হাতেই। হঠাৎ রাজু অনুভব করল দেয়ালে রক্তের মতো দাগ তৈরি হচ্ছে। দাগগুলো মিলে একটা নাম ফুটে উঠল। রাজুর শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বইল। এটাই কি সেই বংশধর? কিন্তু তার ভেতরে আরও এক প্রশ্ন জেগে উঠল। দিন কয়েক কেটে গেল, কিন্তু রাজুর মনে শান্তি নেই। প্রতিদিন রাতে সে নন্দিতার কণ্ঠ শুনতে পায়, কখনো কান্না, কখনো ফিসফিসে ডাক, আমাকে মুক্তি দে, প্রতাপচন্দ্রের রক্ত খুঁজে বের কর। এই ডাক যেন রাজুর জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াল। রাজু গ্রামের লোকজনকে লক্ষ্য করতে শুরু করল। প্রত্যেকের চোখে মুখে কিছু না কিছু গোপনীয়তা লুকিয়ে আছে বলে তার মনে হচ্ছিল। বাজারের মোদি হরিদাস, লম্বা গোফওয়ালা ডাক্তার, এমনকি কৃষ্ণদার নীরবতাও তাকে সন্দেহজনক লাগছিল। একদিন হরিদাসকে জিজ্ঞেস করল রাজু, চাচা, আপনি কি প্রতাপচন্দ্রের কথা জানেন? হরিদাস চমকে গিয়ে বলল, ওসব কথা কও না বাবা, পুরনো অভিশাপ জাগিয়ে তুলতে নেই। রাজুর মনে সন্দেহ আরও ঘনীভূত হল। অন্যদিকে মেহরুনের ব্যবহার দিন দিন অদ্ভুত হয়ে উঠছিল। কখনো সে হঠাৎ রাজুর প্রতি ভীষণ যত্নশীল হয়ে উঠত, আবার কখনো হঠাৎ দূরে সরে যেত। এক রাতে রাজু লক্ষ্য করল মেহরুন তার বাড়ির আঙিনায় এসে দাঁড়িয়ে আছে, চোখ ফাঁকা, মুখে একরকম শূন্যতা। রাজু ডাক দিল, মেহরুন, এই রাতে এখানে কি করছিস? মেহরুন কিছু না বলে কুয়োর দিকে এগোতে লাগল। রাজু দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। তুই কি পাগল হয়েছিস? কুয়ার কাছে যাচ্ছিস কেন? মেহরুন তখন হঠাৎ চমকে উঠল, যেন ঘোর ভাঙল। সে রাজুর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাকে কেউ ডেকেছিল কুয়োর ভেতর থেকে। রাজুর গা কাটা দিয়ে উঠল। সেই রাতেই রাজু স্বপ্নে দেখল নন্দিতাকে, কিন্তু এবার তার রূপ ভীষণ ভীতিকর। চোখ রক্তে ভরা, চুল এলোমেলো, মুখে বিকৃত হাসি। তুই সময় নষ্ট করছিস রাজু, শীঘ্রই প্রতাপচন্দ্রের রক্ত খুঁজে বের কর, না হলে আমি তোর কাছের মানুষদের নিয়েও নেব, একে একে সবাইকে। রাজু ঘুম ভেঙে হাঁপাতে লাগল। তার মনে হল নন্দিতা শুধু মুক্তির জন্য নয়, প্রতিশোধের জন্য উন্মত্ত হয়ে উঠছে। পরদিন সকালে রাজু ঠিক করল সে প্রতাপচন্দ্রের বংশধরকে খুঁজে বের করবেই। সে গোপনে কয়েকজন বৃদ্ধের সঙ্গে দেখা করল। এক বৃদ্ধ আসতে বলল, ছেলে, বেশি খোঁজাখুঁজি করিস না, শোনা যায় প্রতাপচন্দ্রের বংশের একজন এখনও এই গ্রামেই আছে, কিন্তু তার পরিচয় জানাজানি হলে বড় সর্বনাশ হবে। রাজু জিজ্ঞেস করল, আপনি কি জানেন কে সে? বৃদ্ধ উত্তর দিল না, শুধু রাজুর চোখের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, কখনো কখনো যাকে সবচেয়ে কাছে ভাবিস সেই আসল ছায়া হয়ে ওঠে। রাজুর বুক ধক করে উঠল। মনের ভেতর হঠাৎ এক ভয়ঙ্কর প্রশ্ন জন্ম নিল। গ্রামের আকাশ অস্বাভাবিকভাবে ঘন কুয়াশায় ঢেকে গেছে।
ভোর হয়েও সূর্যের আলো পুরোপুরি দেখা গেল না। রাজুর বুকের ভেতর এক অজানা অস্বস্তি দানা বাঁধছিল। সেদিন সকালেই রাজু খেয়াল করল মেহরুন ঘরে বসে এক পুরনো ডায়েরি পড়ছে। রাজু এগিয়ে যেতেই মেহরুন তাড়াহুড়া করে ডায়েরিটা কাপড়ের ভেতর লুকিয়ে ফেলল। রাজু বিস্মিত হয়ে বলল, তুই কি পড়ছিলি? মেহরুন চোখ নামিয়ে শুধু বলল, কিছু না। কিন্তু রাজুর মনে সন্দেহ আরও বাড়ল। রাতে রাজু কুয়োর ধারে গেল। হঠাৎ সে শুনতে পেল নিচ থেকে কান্নার শব্দ ভেসে আসছে। শব্দটা স্পষ্ট নন্দিতার কণ্ঠের মতো। রাজু, রক্ত, রক্ত খুঁজে বের কর। রাজু শিউরে উঠল। কুয়োর ভেতর থেকে হঠাৎ ফেনার মতো লালচে পানি ছিটকে উঠল। রাজু চমকে পিছিয়ে গেল। পরদিন গভীর রাতে রাজু চুপি চুপি মেহরুনের ঘরে ঢুকে ডায়েরিটা খুঁজে পেল। পাতাগুলো খুলতেই তার শরীর জমে গেল। সেখানে লেখা, আমাদের রক্তধারার নাম কেউ জানলে সর্বনাশ হবে। প্রতাপচন্দ্রের শেষ উত্তরসূরি এখনও বেঁচে আছে। তাকে কেউ চিনতে পারবে না, কারণ সে সাধারণ মুখোশ পরে আছে। শেষ পাতায় এক নাম লেখা, মেহরুন। রাজুর বুক কেঁপে উঠল। চোখে ভেসে উঠল নন্দিতার সতর্কবাণী। পরদিন সকালে রাজু সরাসরি মেহরুনকে জিজ্ঞেস করল, তুই সত্যি কে মেহরুন? তুই কি প্রতাপচন্দ্রের রক্তধারা? মেহরুন কেঁপে উঠল। অনেকক্ষণ চুপ করে থাকার পর ফিসফিস করে বলল, হ্যাঁ রাজু, আমি সেই রক্তধারার শেষ কন্যা। কিন্তু আমি কখনো চাইনি এই সত্যিটা কেউ জানুক। আমি শুধু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। রাজুর চোখে রাগ, ভয় আর মমতার মিশ্র ছাপ ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তেই বাড়ির ভেতর প্রচণ্ড ঝড় উঠল। দরজা জানালা কাঁপতে লাগল। হঠাৎ ঘরের মাঝখানে নন্দিতার ছায়া উদ্ভাসিত হল। চোখ লাল, কণ্ঠ বজ্রের মতো। তুই আমাকে বোকা বানাতে চাস রাজু? দেখ, এখন তোর সামনে দাঁড়িয়ে আছে প্রতাপচন্দ্রের রক্ত। এটাই আমার প্রতিশোধের লক্ষ্য। একে আমাকে দে। মেহরুন ভয়ে কাঁপতে কাঁপতে রাজুর পেছনে দাঁড়িয়ে পড়ল। রাজুর বুক ধড়ফড় করতে লাগল। সামনে ভুতুরে প্রতিশোধে উন্মত্ত নন্দিতা, আর পেছনে নির্দোষ অথচ অভিশপ্ত রক্তধারার মেয়ে মেহরুন। রাজু বুঝতে পারল এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে। ঝড়ের শব্দে ভরে গেল পুরো বাড়ি। দরজা জানালা ভেঙে পড়ার উপক্রম। নন্দিতা আগুনের মতো চোখ মেলে গর্জে উঠল, রাজু, এখনই আমাকে মেহরুনকে দে। ওই আমার যন্ত্রণার উত্তর। প্রতাপচন্দ্রের রক্ত বাঁচতে পারে না। রাজু দাঁতে দাঁত চেপে বলল, না নন্দিতা, আমি কাউকে তোমার প্রতিশোধের বলি হতে দেব না। মেহরুন কাঁদতে কাঁদতে রাজুর হাত ধরে বলল, রাজু, তুই জানিস না আমি কতটা অভিশপ্ত। হয়তো আমার জন্যই তুই আজ বিপদে পড়েছিস। আমাকে ছেড়ে দে, আমি তোর বোঝা হতে চাই না। রাজু তার দিকে তাকিয়ে ধীরে বলল, না মেহরুন, আমি তোর পাশে আছি। তুই প্রতাপচন্দ্রের বংশধর হতে পারিস, কিন্তু তুই অপরাধী নস। তুই শুধু বাঁচতে চাস। নন্দিতার চোখ আরও জলজল করতে লাগল। তার চুল সাপের মতো ছড়িয়ে পড়ল। মাটির নিচ থেকে কালো ছায়ারা বেরিয়ে এসে রাজু মেহরুনকে ঘিরে ধরল। আমার প্রতিশোধ থেকে কেউ পালাতে পারবে না। ঘর অন্ধকার হয়ে গেল। মোমবাতি একে একে নিভে গেল। রাজু হাত বাড়িয়ে মেহরুনকে শক্ত করে আঁকড়ে ধরল। ঠিক তখনই রাজুর মাথায় কৃষ্ণদার কথা মনে পড়ল। সত্যিকার মুক্তি প্রতিশোধে নয়, ক্ষমায়। রাজু বুক ভরে চিৎকার করে উঠল, নন্দিতা, প্রতিশোধ নয়, শান্তি চাই। প্রতাপচন্দ্রের রক্তের ওপর প্রতিশোধ নিলে তুইও শান্তি পাবি না। তুই মুক্তি চাইছিস তো? তাহলে ছেড়ে দে এই ঘৃণা। নন্দিতার ছায়া কেঁপে উঠল। তার মুখের অভিব্যক্তি রাগ থেকে দুঃখে পরিণত হল। চোখ থেকে ঝরতে লাগলো আগুন নয়, অশ্রু। আমি কি সত্যি শান্তি পাবো যদি ছেড়ে দিই? আমি কি ভুল পথে হাঁটছি? মুহূর্তের জন্য ঝড় থেমে গেল। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। রাজু ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, আমি তোর সত্যকে প্রকাশ করব নন্দিতা। গ্রামের মানুষকে জানাবো তোর কষ্টের কথা। প্রতাপচন্দ্র আর তার অপরাধ ইতিহাসে চিরকাল অভিশপ্ত থাকবে। তুই প্রতিশোধ ছাড়াই মুক্তি পাবি। আমি প্রতিজ্ঞা করছি। নন্দিতার চোখে শূন্যতার সঙ্গে ভোরের আলো জ্বলে উঠল। রাত্রি ঘন, ঝড় থেমে গেছে। ঘরের মধ্যে অদ্ভুত শান্তি নেমে এসেছে।
নন্দিতার ছায়া অল্প অল্প কাঁপছে। রাজু মেহরুনকে শক্ত করে ধরেছে, কিন্তু মন পুরোপুরি সতর্ক। নন্দিতার কণ্ঠ ফিসফিস করে শোনাল, আমি কি সত্যি মুক্তি পাব? রাজু ধীরে বলল, হ্যাঁ নন্দিতা, শুধু আমাকে বিশ্বাস কর, প্রতিশোধ নয়, ক্ষমা, এটাই মুক্তি। মেহরুনের চোখে জল এসে পড়ল। সে রাজুর পাশে দাঁড়িয়ে বলল, আমি জানতাম তুই সাহসী রাজু, আজ তুই শুধু আমার জীবন নয়, নন্দিতার জীবনও বাঁচাচ্ছ। নন্দিতার ছালা ধীরে ধীরে নরম হয়ে এলো, তার চোখের লালাভাগ দূর হতে শুরু করল। এক মুহূর্তে কুয়োর পানি শান্ত হয়ে গেল, ঘরের ভেতরের কালো ছায়া উড়ে গেল, বাতাসে হালকা ফুলের ঘ্রাণ এবং সূর্যের ফ্যাকাশে আলো নেমে এলো। নন্দিতার মুখ দেখা গেল, এবার সে ভয়ঙ্কর নয়, বরং শান্ত। সে রাজুর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, ধন্যবাদ রাজু, আমার অন্তর শান্ত, এই গ্রামে আর কোনো অশুভতা থাকবে না। পরের দিন গ্রাম জুড়ে অদ্ভুত শান্তি নেমে এলো। কেউ আর জমিদার বাড়ি নিয়ে গল্পে ভয় দেখাচ্ছিল না। রাজু মেহরুনের সঙ্গে বসে দেখল গ্রামের মানুষরা ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে। মেহরুন হাসল, সব কিছু শেষ হয়েছে, আমরা এখন সত্যিই নিরাপদ। রাজু মাথা নুড়ে বলল, হ্যাঁ, কিন্তু আমাদের মনে রাখতেই হবে, ভূতের মতো অতীতকে শুধুই ভয় না দেখে তার থেকে শিক্ষা নিতে হবে। নন্দিতার আত্মা ধীরে ধীরে আলোয় বিলিয়ে গেল। রাজু জানল সে শুধু ভূত নয়, একটি ভুল ও কষ্টের ইতিহাস যা শান্তির পথে ফিরে এসেছে। মেহরুন হাত ধরে রাজুর দিকে তাকাল। রাজুর চোখে শান্তি, সাহস আর দায়িত্বের মিশ্রণ। তারা দুজনে জানত ভবিষ্যতের জন্য প্রস্তুত, অতীতকে কখনো ভুলবে না। সকালে সূর্য তার সোনালি আলো ছড়িয়ে দিল। জমিদার বাড়ির ধূসর দেয়ালগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। রাজু আর মেহরুন বারান্দার দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। দেখছ মেহরুন, সব শেষ, আর কোনো ভয়, আর কোনো রহস্য নেই, রাজু বলল। মেহরুন ধীরে ধীরে মাথা নুড়ে হাসল। হ্যাঁ রাজু, আমরা অতীতের ওভারশেড থেকে মুক্তি পেলাম, নন্দিতার আত্মাও শান্ত। রাজু জানল নন্দিতা শুধু প্রতিশোধের প্রতীক ছিল না, সে ছিল অসহায়ের কষ্টের কণিকা। তার মৃত্যু, তার যন্ত্রণা এবং তার অভিশাপ সবই গ্রামে মানুষের ভীতি তৈরি করেছিল। কিন্তু রাজুর সাহস, ধৈর্য এবং মেহরুনের সহানুভূতি নন্দিতাকে মুক্তি দিল। এটি হল গল্পের মূল শিক্ষা। ভয়কে সহ্য করে সাহস ও ভালোবাসার মাধ্যমে অশান্তিকে শান্তিতে পরিণত করা সম্ভব। গ্রামের মানুষরা ধীরে ধীরে আবার জমিদার বাড়ির আশেপাশে ফিরে আসতে শুরু করল। তারা রাজু ও মেহরুনের সাহসের গল্প শুনল আর নন্দিতার আত্মার শান্তি উপলব্ধি করল। বৃদ্ধ কৃষ্ণদা রাজুকে ধরে বলল, বাবা, তুই শুধু সাহস দেখাইনি, তুই এই গ্রামের ইতিহাসকে সম্মান দিয়েছিস। রাজু বিনীতভাবে বলল, আমরা শুধু সত্যি দেখেছি দা, ভয়কে ভয় বানানোর দরকার নেই। রাতের শেষ আলোয় রাজু ও মেহরুন একসাথে জমিদার বাড়ির বারান্দায় বসে আছেন। তাদের চোখে শান্তি, মুখে আশা। মেহরুন হেসে বলল, রাজু, এবার আমরা সত্যি নিরাপদ। রাজু হেসে বলল, হ্যাঁ, আর এই শান্তি চিরকাল থাকবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, অতীতকে ভুলে গেলে চলবে না, আমাদের শিক্ষা নিতে হবে। নন্দিতার ছায়া ধীরে ধীরে দূরে সরে গেল। জমিদার বাড়ি আবার মানুষের জন্য নিরাপদ। ঝড় থেমেছে, কুয়োর পানি শান্ত, আর আকাশে উজ্জ্বল সূর্য উঠেছে। রাজু জানল এখন থেকে গ্রাম শান্ত, মানুষ নিরাপদ, এবং সে নিজের সাহস ও ভালোবাসার মাধ্যমে ইতিহাসকে সম্মান জানিয়েছে। রাতের আকাশ পরিষ্কার, চাঁদ ফিকে আলো ছড়াচ্ছে। জমিদার বাড়ি এখন শান্ত, কুয়ো শান্ত, ঘরের ভেতরের অন্ধকার দূর, আর বাতাসে মৃদু ফুলের ঘ্রাণ। রাজু ও মেহরুন বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। রাজুর মনে পড়ে রাতের সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো, নন্দিতার ক্রোধ, মেহরুনের লুকানো সত্য এবং কুয়োর ভয়াবহ শক্তি। নন্দিতার আত্মা পুরোপুরি শান্ত, সে আর প্রতিশোধের পাথরে বাধা নয়। হঠাৎ সে চেঁচিয়ে বলল না, শুধু নীরবে রাজুর দিকে মাথা নুড়ে অঙ্গীকার করল, এবার আমি শান্ত, ধন্যবাদ রাজু। রাজু জানল নন্দিতার শান্তি শুধু আত্মার জন্য নয়, গ্রামবাসীর জন্য। তার প্রেতরূপের ভয় আর অশান্তি পুরোপুরি শেষ।
মেহেরুন এখন স্বচ্ছন্দ। রাজুর পাশে দাঁড়িয়ে সে বলল, আজ থেকে আমি আমার পরিচয় লুকাবো না। আমি প্রতাপচন্দ্রের শেষ বংশধারার একজন, কিন্তু এখন আমি অন্যভাবে বাঁচব, ভয় নয়, দয়া ও সহানুভূতিতে। রাজু হাসল। ভয়কে ভয় হিসেবে না দেখে সাহস ও ভালোবাসায় জয় করলেই জীবনে শান্তি হয়। আমরা আজ তা দেখলাম। গ্রামের মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করল জমিদার বাড়ির আশেপাশে। তারা রাজু মেহেরুনের গল্প শুনল এবং শিক্ষা লাভ করল। ভূত বা অতীতের ভয়কে ভয় নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। বৃদ্ধ কৃষ্ণদা এসে রাজুকে ধন্যবাদ জানাল। বাবা, তুই শুধু ভয়ের মুখোমুখি হয়নি, তুই গ্রামের ইতিহাসকে সম্মান দিয়েছিস। এই সাহস চিরদিন মানুষ মনে রাখবে। রাতের শেষ আলোয় রাজু ও মেহেরুন একসাথে বারান্দায় বসে আছেন। তারা জানে এই শান্তি স্থায়ী। ঝড় শেষ, কুয়োর পানি শান্ত এবং আকাশ উজ্জ্বল। রাজু মনে মনে প্রতিজ্ঞা করল, আমি কখনো অতীতকে ভুলব না, তবে এটাকে ভয় হিসেবে নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করব। মেহেরুনও তাকে দেখে হেসে বলল, এবার আমরা সত্যিই নিরাপদ। ভয়কে সাহস দিয়ে জয় করা যায়। অতীতের ভুল ও কষ্টকে শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করতে হবে। ক্ষমা ও সহানুভূতি প্রতিশোধের চেয়ে শক্তিশালী। এভাবেই রাজু, মেহেরুন এবং নন্দিতার গল্প শেষ হল।